আবারও পয়েন্ট ড্রপ করলো রিয়াল মাদ্রিদ। শেষ 3 ম্যাচে কোনো জয় নেই জাবি আলোনসোর দলের। রিয়াল মাদ্রিদ লা লিগার ছোট দল এলচের সাথে 2-2 গোলে ম্যাচ ড্র করলো। এত তারকা নিয়েও ম্যাচ জিততে পারল না জাবি আলোনসো। তাহলে কি সমস্যাটা জাবি আলোনসো নিজেই, নাকি মাদ্রিদ ম্যানেজমেন্টেরও কিছুটা দোষ আছে? আজকের ম্যাচে জাবি আলোনসো 5 জন ডিফেন্ডারকে নিয়ে নামে। এর মধ্যে 3 জন সেন্টার ব্যাক থাকে, ডিনহাউসেন, রাউল আসেন্সিও আর আলভারো কারেরেস। 2 জন সাইড ব্যাক থাকে, আর্নল্ড আর গার্সিয়া। এর সাথে 3 জন মিডফিল্ডার থাকে, আর্দা গুলার আর ডানি সাবায়োস থাকে সেন্ট্রাল মিডফিল্ডে, আর বেলিংহাম থাকে অ্যাটাকিং মিডফিল্ডে। অ্যাটাকিং লাইনে থাকে এমবাপে আর রড্রিগো। তো এই ফরমেশন নিয়ে কিন্তু জাবি আলোনসো তার আগের ক্লাব লেভারকুসেনে খেলতো, আর সেখানে কিন্তু সে সফল ছিল। কিন্তু জাবি আলোনসোকে ভাবতে হবে যে এটা লেভারকুসেন না, এটা হচ্ছে রিয়াল মাদ্রিদ। এটা বুন্দেসলিগা না, এটা হচ্ছে লা লিগা। তাই জার্মানিতে যে ফরমেশনে সে সফল হয়েছে, স্পেনে সেই ফরমেশন আর সেই গেম প্লেতে সে সফল নাও হতে পারে। জাবি আলোনসো আজকে এমন একটা ফরমেশন নিয়ে নেমেছে যেখানে কিনা ডিফেন্ডার বেশি ছিল, অ্যাটাকার কম ছিল। এমনকি এখানে মিডফিল্ডের ডেপথও কিন্তু অনেক কম ছিল। অপোনেন্টে ছিল এলচে, যারা কিনা লা লিগার একটা ছোট দল। কিন্তু তারপরেও একটা জিনিস মাথায় রাখতে হবে, এলচে কিন্তু প্রত্যেকটা ম্যাচে বেশি বল পজিশন আর পাসিং করে অপোনেন্টের থেকে, যতই তারা ছোট দল হোক না কেন। আর আজকের ম্যাচটা ছিল এলচের ঘরের মাঠ, তাই জাবি আলোনসোকে কিন্তু আজকের ম্যাচে মিডফিল্ডটাকে স্ট্রং করতেই হতো, বেশি অপশন রাখতে হতো। কিন্তু সে ডিফেন্সে বেশি প্লেয়ার রাখলো আর মিডফিল্ড অ্যাটাকে কম প্লেয়ার রাখলো। তবে শুধু ফরমেশনের দোষ দিলেও হবে না। আজকের ম্যাচে ডিফেন্স কিন্তু খুব খারাপ ছিল রিয়াল মাদ্রিদের। ডিফেন্সে একজন ছিল না, সেটা হলো এডার মিলিটাও। ব্রাজিলের হয়ে আন্তর্জাতিক ব্রেকে সে চোট পায়, যার জন্য সে এই ম্যাচটা খেলতে পারেনি, আর যার জন্য রিয়াল মাদ্রিদ কিন্তু ভালোই ভুগল। ডিন হাউসেন ছাড়া ডিফেন্সে বাকি সবাই কিন্তু খুব খারাপ খেলেছে। আলভারো কারেরেস আর রাউল আসেন্সিও কিন্তু বাজে একটা পারফরমেন্স দিয়েছে আজকের ম্যাচে। অন্যদিকে সাইড ব্যাকে আর্নল্ড কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে, বিশেষ করে অ্যাটাকিং থার্ডে তার যে ক্রসগুলো ছিল সেগুলো কিন্তু দলের অনেক সাহায্য করেছে। বাট ডিফেন্সিভলি দেখতে গেলে আর্নল্ড কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি। অন্যদিকে মাঝ মাঠে ডানি সাবায়োস আর আর্দা গুলার আজকে কিন্তু ম্যাচটাকে কন্ট্রোলই করতে পারেনি, যেখানে কিনা অপোনেন্টে এলচের মতো একটা ছোট দল ছিল। তাই বাধ্য হয়ে কোচ কিন্তু সেকেন্ড হাফেই প্লেয়ার চেঞ্জ করে। ডানি সাবায়োসের বদলে কামাভিঙ্গাকে নামায়, ফ্রান গার্সিয়ার বদলে ভালভার্দেকে নামায়, আর আলভারো কারেরেসের বদলে ব্রাহিম ডিয়াজকে নামায়। এই ম্যাচের আশার আলো হলো 3 জন প্লেয়ার, ডিফেন্সে ডিন হাউসেন, অ্যাটাকিং মিডফিল্ডে বেলিংহাম, আর স্ট্রাইকিং লাইনে কিলিয়ান এমবাপে। এমবাপে একটা অ্যাসিস্ট করে, বেলিংহাম একটা গোল আর একটা অ্যাসিস্ট করে, আর ডিন হাউসেন একটা গোল, তার সাথে ডিফেন্সকে অনেক সাপোর্ট দেয়। রিয়াল মাদ্রিদ পরপর 3টা ম্যাচ জিততে পারল না, আর এই 3টা ম্যাচেই কিন্তু তাদের গেম প্লে খুব খারাপ ছিল। আজকের ম্যাচে যদি আমরা স্ট্যাট দেখি তাহলে দেখতে পারবো যে আক্রমণে রিয়াল মাদ্রিদ আর এলচে প্রায় সমান সমান ছিল। 16টা শট মেরেছে এলচে আর 19টা শট মেরেছে রিয়াল মাদ্রিদ। শট অন টার্গেট কিন্তু দুই দলের সমান ছিল, মানে 8টা 8টা করে। বল পজিশনে রিয়াল মাদ্রিদ অল্প এগিয়ে ছিল 52% নিয়ে, পাসিংয়ে কিন্তু এলচে ক্লাব এগিয়ে ছিল। রিয়াল মাদ্রিদ 382টা পাস খেলেছে, যেখানে এলচে 391টা পাস খেলেছে। এমনকি পাসিং অ্যাকুরেসিতেও এলচে এগিয়ে ছিল। আজকের ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে যে 2 জন প্লেয়ার গোল করেছে, তারা 2 জনই কিন্তু রিয়াল মাদ্রিদ একাডেমির প্লেয়ার। একজন হলো আলভারো রড্রিগেস, যে কিনা পরিবর্তন হয়ে নেমেছিল, আর একজন হলো মিডফিল্ডের পেবাস। তো সব শেষে একটা কথাই বলতে চাই যে রিয়াল মাদ্রিদের এই দলে কিন্তু একজন প্লেয়ার মিসিং আছে, আর সেটা হলো পারফেক্ট নাম্বার 9। এর আগে আমরা দেখেছিলাম যে নাম্বার 9 পজিশনে বেনজেমা ছিল, তারপরে হোসিলু এসেছিল। কিন্তু এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের অ্যাটাকে কোনো নাম্বার 9 নেই। ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো এরা কিন্তু প্রপার উইঙ্গার। এমবাপের কথা বলতে গেলে সে কিন্তু পারফেক্ট নাম্বার 9 পজিশনের প্লেয়ার না, সে কিন্তু অনেকটাই উইথড্রল হিসাবে খেলে থাকে। তো একজন এমন প্লেয়ারকে রিয়াল মাদ্রিদের দরকার, যে কিনা নাম্বার 9 পজিশনে দাঁড়িয়ে থাকবে, যার হাইট অনেক বেশি থাকবে, যে কিনা হেডিংয়ে অনেকটা স্ট্রং থাকবে। কারণ রিয়াল মাদ্রিদের কিন্তু একজন ভালো ক্রসার আছে, আর আজকের ম্যাচেও কিন্তু সেই প্লেয়ারটা একের পর এক দারুণ ক্রস করছিল। আমি কথা বলছি আর্নল্ডকে নিয়ে। আর্নল্ড কিন্তু বিশ্ব ফুটবলের সেরা একজন ক্রসার। তার প্রত্যেকটা ক্রস কিন্তু অপোনেন্টের বক্সের মধ্যে পড়ে, আর এখানে কিন্তু একজন নাম্বার 9 পজিশনের প্লেয়ারকে দরকার, যে কিনা সেই ক্রসগুলোকে অ্যাটেম্প্ট করবে আর গোলে কনভার্ট করবে। পয়েন্ট টেবিলে কিন্তু রিয়াল মাদ্রিদ 1 নম্বরে থাকলেও বার্সেলোনা কিন্তু তাদের থেকে মাত্র 1 পয়েন্ট পিছিয়ে আছে। তাই রিয়াল মাদ্রিদ আর জাবি আলোনসোকে এখন থেকেই সতর্ক হতে হবে, আর নেক্সট ম্যাচ থেকেই কিন্তু তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে।
এদিকে বার্সেলোনা কিন্তু অ্যাথলেটিক বিলবাওকে 4-0 হারালো। 900 দিন পর বার্সেলোনা ফিরল ক্যাম্প ন্যু স্টেডিয়ামে, আর প্রথম ম্যাচেই 4-0 বিশাল জয়, তাও আবার অ্যাথলেটিক বিলবাওয়ের মতো দলের বিপক্ষে। অপোনেন্টে ছিল নিকো উইলিয়ামস, লাপোর্তে, সিমন, সানসেটের মতো কোয়ালিটি প্লেয়ার, যারা কিনা স্পেন জাতীয় দলেও খেলে থাকে। অন্যদিকে বার্সেলোনা দলে ছিল না পেড্রি, ডিজংয়ের মতো তারকা, কিন্তু তারপরেও বার্সেলোনা যে পারফরমেন্স দিল তাতে কোনো জবাব ছিল না বিলবাওয়ের কাছে। আজকের ম্যাচে বার্সেলোনার 3 জন অ্যাটাকার কিন্তু দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। একটা গোল করেছে লেভানডস্কি, 2টি গোল করেছে ফেরান তোরেস, আর 2টি অ্যাসিস্ট করেছে লামিন ইয়ামাল। ফেরান তোরেসের 2টি গোলেই কিন্তু লামিন ইয়ামাল অ্যাসিস্ট করেছে, আর এই 2টি অ্যাসিস্ট ছিল দেখার মতো। বলতে গেলে মরশুমের সেরা অ্যাসিস্ট করলো লামিন ইয়ামাল। একটা তো লুকা মডরিচের মতো ট্রিভিয়া পাসে, যেটা লামিন ইয়ামাল মাঝে মধ্যেই দিয়ে থাকে। আরেকটা অ্যাসিস্ট ছিল অপোনেন্টের 3 জন প্লেয়ারকে কাটিয়ে। 2টি অ্যাসিস্ট ছাড়াও আজকের ম্যাচে লামিন ইয়ামাল 2টি শট অন টার্গেট, 3টি চান্স ক্রিয়েট, 8টা সাকসেসফুল ড্রিবল আর 9টা গ্রাউন্ড ডুয়েল জিতেছে। লামিন ইয়ামাল কিন্তু এই মুহূর্তে তার পুরনো ফর্মে ফিরে এসেছে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের সাথে 2-1 হারার পর থেকে কিন্তু লামিন ইয়ামাল আবার বদলে গিয়েছে। সে কিন্তু আবার পুরনো ফর্মে ফিরে আসছে, আর লাস্ট কয়েকটা ম্যাচই তার প্রমাণ। অন্যদিকে লেভানডস্কিও কিন্তু এই মুহূর্তে ভালোই ফর্মে আছে। লাস্ট 4 ম্যাচে 5টা গোল আর 2টি অ্যাসিস্ট করেছে, যার মধ্যে সেল্টা ভিগোর সাথে হ্যাটট্রিক করেছিল, আর দেশের হয়ে খেলতে গিয়ে নেদারল্যান্ডের সাথে একটা অ্যাসিস্ট, আর মাল্টার সাথে একটা গোল, একটা অ্যাসিস্ট। আজকের ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সাথে একটা গোল করে। তো আমরা সবাই জানি যে লেভানডস্কি এর পরের মরশুম নাও থাকতে পারে বার্সেলোনাতে। বার্সেলোনা ক্লাব অলরেডি তার বিকল্প ভাবা শুরু করে দিয়েছে, কিন্তু তারপরেও লেভানডস্কি কিন্তু তার শেষ মরশুমে নিজের সেরাটাই দিচ্ছে বার্সেলোনা ক্লাবকে। এদিকে ফেরান তোরেস কিন্তু আজকে জোড়া গোল করে, আর ফেরান তোরেসও কিন্তু এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে আছে। আমরা দেখেছি আন্তর্জাতিক ব্রেকে স্পেনের হয়েও সে কিন্তু একটা গোল করেছিল। তবে বার্সেলোনার আজকের ম্যাচে অবাক করে দিয়েছে তাদের মাঝমাঠ। পেড্রি, ডিজংয়ের মতো 2 জন প্রথম দলের মিডফিল্ডার ছিল না, যারা কিনা এই দলটার মেন প্লেয়ারও বলা যায়। আর আমরা জানি যে পেড্রি, ডিজং মিলে বার্সেলোনার হয়ে অপোনেন্টকে কিভাবে ডোমিনেট করে। তারা মাঝমাঠে কিন্তু যেরকম পাসিং করে সেমনি গেমটাকে কন্ট্রোলও করে। কিন্তু আজকের এই কঠিন ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পেড্রি, ডিজং এই 2 জনের মধ্যে কেউ ছিল না। তারপরেও বার্সেলোনার মাঝমাঠ কিন্তু খুব একটা খারাপ লাগেনি। বলতে গেলে অ্যাথলেটিক বিলবাওয়ের মিডফিল্ডকে ডোমিনেটই করেছে দানি ওলমো, ফার্মিন লোপেজ আর এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া একজন ডিফেন্ডার হলেও হান্সি ফ্লিক তাকে আজকে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলিয়েছে, যেটা সে আগেও করেছে। অন্যদিকে ফার্মিন লোপেজ আর দানি ওলমো এই 2 জন অ্যাটাকিং মিডফিল্ডার কিন্তু পুরো মাঠ জুড়ে খেলেছে। ফার্মিন লোপেজ আজকেও একটা গোল করলো, আর এই গোলটা দিয়ে কিন্তু তার এই মরশুমের 7টা গোল হয়ে গেল, প্লাস 4টা অ্যাসিস্টও আছে তার। ফার্মিন লোপেজ এই মরশুমে যে খেলাটা খেলছে তাতে কিন্তু বলাই যায় বার্সেলোনার অ্যাটাকিং মিডফিল্ড পজিশনটা অনেক দিন ধরে সিকিউর থাকবে। মরশুমের শুরুতেই ফার্মিন লোপেজকে অনেকগুলো ক্লাব অফার দিয়েছিল, বিশেষ করে চেলসি তো ডিরেক্ট অফার দিয়েই ছিল। আর বার্সেলোনা তাকে বিক্রি করতে চাইলেও ফার্মিন লোপেজ কিন্তু নিজের থেকেই যায়নি, আর কেন যায়নি সেটা কিন্তু সে প্রত্যেকটা ম্যাচে দেখিয়ে দিচ্ছে। অন্যদিকে দানি ওলমো কিন্তু আজকে খুব একটা ভালো খেলেনি, তারপরেও যথেষ্ট সাপোর্ট দিয়েছে ফার্মিন লোপেজ আর এরিক গার্সিয়াকে। এরিক গার্সিয়া কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে খেলে ভালো একটা পারফরমেন্স দিল। আবার একটা টাইম ছিল যখন কিনা তাকে ডিফেন্সে খেলিয়েছে হান্সি ফ্লিক। মোট কথা সে যেখানেই খেলেছে সেখানে কিন্তু সে দলকে সাহায্য করতে পেরেছে। অন্যদিকে ডিফেন্সের কথা বললে সেখানে কিন্তু জেরার্ড মার্টিনকে আজকে সেন্টার ব্যাকে খেলায় হান্সি ফ্লিক। আমরা জানি বর্তমানে বার্সেলোনার সেন্টার ব্যাক পজিশনে অনেকটাই প্রবলেম আছে, আর যার জন্য জেরার্ড মার্টিনকে বাধ্য হয়ে সেন্টার ব্যাকে খেলায়, আর সে কিন্তু এখানেও ভালো পারফরমেন্স ডেলিভার করেছে। কুবার্সি আর জেরার্ড মার্টিন মিলে যেমন নিচ থেকে খেলাটাকে বিল্ড আপ করলো, তেমনি অ্যাথলেটিক বিলবাওয়ের অ্যাটাকারদেরকে ভালোই সামলালো। সবার শেষে বলবো গোলকিপার জুয়ান গার্সিয়াকে নিয়ে। বার্সেলোনা গত কয়েক মরশুম ধরে কিন্তু এই গোলকিপার পজিশনে অনেক ভুগেছে। আমরা দেখেছি অনেক বড় বড় ম্যাচে টার স্টেগান কীভাবে ভুল করে বার্সেলোনাকে ক্ষতি করেছিল, কিন্তু এই সিজনে জোয়ান গার্সিয়া আসাতে বার্সেলোনার এই পজিশনটা কিন্তু পুরোপুরি সিকিউর হয়ে গিয়েছে। বর্তমানে বার্সেলোনার অপোনেন্ট যতই অ্যাটাক করুক না কেন, তারপরেও বার্সেলোনা ফ্যানরা নিশ্চিন্তে থাকতে পারে শুধুমাত্র এই প্লেয়ারটার জন্য। আজকের ম্যাচেও কিন্তু একের পর এক দুর্দান্ত সেভ করেছে জোয়ান গার্সিয়া। আর গত কয়েক মরশুম ধরে বার্সেলোনার সবথেকে দরকার ছিল একজন ভালো গোলকিপারের, যেটা কিন্তু এই সিজনে পূরণ হয়েছে।